আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। অবৈধ বাংলাদেশি বসবাসকারী নিয়ে যা এখন চলছে চাপানুতোর, তাতে ব্যাপারটি একটা মানবিক বিপর্যয়ের দিকে গিয়ে পৌঁছেছে। কার দোষ, কার ভুল, এ ঠিক এ বেঠিক, আমি তার মধ্যে যাচ্ছি না। আমি বলছি সাধারণ মানুষের কথা, যারা দুটো পেটের ভাত জোগাড় করার জন্য একটু ভালো জীবন, একটু শান্তির আশায় এপারে এসছিলেন, অবৈধভাবেই এসছিলেন তারা, কিন্তু তারা এখন যে ফাঁদে পড়ে গেছেন সেটা তারা হাড়ে হাড়ে বুঝতে পারছেন। আজ একটা বেদনাদায়ক খবর বেরিয়েছে আমাদের কাগজে, মনটা নাড়া দিয়ে উঠেছে। খবরটা হলো, দুই দেশের সীমান্তে রাত পার করছেন, অপেক্ষায় রয়েছেন 12 জন। দুটো দিন কেটে গেছে খোলা আকাশের নিচে, না ভারত নিচ্ছে না বাংলাদেশ নিচ্ছে। এরা তো আকাশ থেকে আসেনি, কোনো না কোনো দেশের তো বাসিন্দা তারা। তাদের কাছে না আছে বাংলাদেশের ডকুমেন্ট, না আছে ভারতবর্ষের ডকুমেন্ট। তারা যাবেন কোথায়? এই বাচ্চাগুলোকে নিয়ে তারা কোথায় যাবেন? আমি ভারতকে দায়ী করছি না, আমি বাংলাদেশকেও দায়ী করছি না, শুধু বলছি দুটো সরকারকে একটু ভেবে দেখুন, বিশেষ করে ভারত সরকারকে একটু ভেবে দেখুন, আন্তরিকভাবে ভাবুন। আমি খবরটা পড়ি, আপনারা একটু শুনুন, একটু সময় নেব আমি, কিন্তু আপনাদের শুনতে ভালো লাগবে, মানে গায়ে কাঁটা দেবে। ভারতের কাঁটাতারের বেড়ার ওপরে ঘাস জমে ভরা মাঠ, তারপরে মাথা ভাঙা নদী, তার ওপরে বাংলাদেশের দিকে অপেক্ষায় 12 জন, 4জন পুরুষ, 4জন মহিলা আর 4জন নাবালক শিশু। প্রতিবেশী দুই দেশের কেউই তাদের ঢুকতে দিতে রাজি নয়। বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবি দাবি অনুপ্রবেশকারী না হওয়া সত্ত্বেও ভারত তাদের ঠেলে সে দেশে পাঠিয়ে দেওয়ার জন্য পুশব্যাকের চেষ্টা করছে, তাদের ফিরিয়ে নিতে হবে তা অস্বীকার করে বিএসএফ দাবি করছে 12 জন আদৌ ভারত থেকে পাঠানো হয়নি, কাজেই ফেরত দেওয়ার প্রশ্নই আসছে না। শুক্রবারের মতো শনিবারও নদিয়া সীমান্তে দুই বাহিনী এই নিয়ে বৈঠক হবে, কিন্তু দুপক্ষই তাদের অবস্থানে অনড় থাকায় রপাসূত্র বেরোয়নি। শুক্রবার ভোরে করিমপুরের ভোগল পেরিয়ায় রানীনগর গ্রাম এবং বাংলাদেশের কুষ্টিয়া জেলার বিলাগাথিয়ার একটি জিরো পয়েন্টের কাছে ওই 12 জনকে দেখা যায়। তাদের মধ্যে কোনো দেশেরই পরিচয়, তাদের কাছে কোনো দেশেরই পরিচয়পত্র ছিল না। বাংলাদেশের প্রাকপুর সীমান্তের 148/3 সীমান্ত পিলার লাগোয়া ওই এলাকায় বিজেপি তাদের আটকায়, ভারতে পাঠানোর চেষ্টা করে, কিন্তু বিএসএফ দাবি করে তারা বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামের বাসিন্দা এবং কৌশলে তাদের ভারতে ঢোকানোর চেষ্টা হচ্ছে। এই দড়ি টানাটানিতে সন্ধে হয়ে যায়, বিএসএফ কাঁটাতারের বেড়ার গেট বন্ধ করে দেয়। বিএসএফ বন্ধ করে দিল। এরপর গত 6 জুন করিমপুর সীমান্তেই এরকম কয়েকজনকে দুই দেশের মাঝে বসতিহীন নোম্যান্স ল্যান্ডে বসে রাখতে দেখা গেছিল। পরের দিন সকালে সেই জায়গায় তাদের আর দেখা যায়নি, কিন্তু এবার রাত পেরোলে 12 জনকে একই জায়গায় বসে থাকতে দেখা গেছে। সূত্রের খবর, সূর্যাস্তের পরে বাংলাদেশের একটি সীমান্ত লাগোয়া একটি গ্রামীণ নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, ভোরে আবার সীমান্তে ফিরিয়ে দেওয়া হয়েছে, দিয়ে আবার বিজিবি কাঁটাতারের বেড়া আবার বন্ধ করে দিয়েছে। এই যে বিএসএফ এর বক্তব্য, বিজিবি যেহেতু 12 জনকে ভারতে পাঠানোর দাবিতে অনড় রয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, যেমন নির্দেশ আসবে সেই মতো পদক্ষেপ করা হবে। তবে একাধিকবার চেষ্টা করলেও বিএসএফ এর ডিজি দক্ষিণবঙ্গ তরণী কুমারের ফোনে যোগাযোগ করা যায়নি। তাহলে এই লোকগুলো যাবে কোথায়? বিএসএফ তো ঠেলে পার করে দিল, তারপরে এক রাতে খাওয়া দাওয়া করে আবার সীমান্তের বাইরে
আবার জিরো লাইনে তাদের পাঠিয়ে দিল। বিজেপি তাদের নেবে না, তাদের কাছে কোনো পরিচয়পত্র নেই। এই যে যৌথ সম্মেলন হলো বিজেপি বিএসএফ যৌথ সম্মেলনের, আমি একটা খবর পরশুদিনকে করেছিলাম, বসুধার আগের দিন হতে হবে, যে পুশিং পুশব্যাক ইস্যুতে বৈঠক ভেস্তে গেল। ইদানিং কিছু ভারতীয় সাংবাদিক আছেন যারা বলতে শুরু করেছেন, না না মানে এটা যৌথ বিবৃতি হয়েছে। যৌথ বিবৃতি যে হয়নি সেটা কিন্তু আমি কাগজ দিয়ে প্রমাণ করে দিয়েছিলাম ওই 3 দিন আগের ভিডিওতে। সে ভিডিওর লিঙ্কও আমি তলায় দিয়ে দিচ্ছি। শুধু সেই লিঙ্ক কেন, এই হিন্দুস্তান টাইমস গতকালকে দেখুন 13 তারিখ লেখা আছে, কালকেও তারা একটি এই ব্যাপারে রিপোর্ট করেছে যে কোনো রকম যৌথ বিবৃতি হয়নি, কেউই সহমত প্রকাশ করেনি, ভেতরে উত্তপ্ত আলোচনা হয়েছে। এরা কি এই যে নব্য বিজেপি সাংবাদিক যারা, আমাদের কথা ছেড়ে দিন, আমরা তো কারোর দল করি না, আমি ভারতবর্ষকে আমি সমর্থন করি, সেটা আলাদা কথা, কিন্তু কোনো দলের থেকে আমার চাওয়া পাওয়ার কিছু নেই। সুতরাং বিজেপি অন্যায় করলে আমি বিজেপির বিরুদ্ধেও বলবো। কিছু নব্য বিজেপি দলের ভেড়া সাংবাদিক, তারা গায়ে এখন গেরুয়া বসন চাপিয়ে তারা এখন সমস্ত ব্যাপারটাকে ঢাকার চেষ্টা করছে। না না, কোনো কিছুই হয়নি, সব স্বাভাবিক আছে, সব স্বাভাবিক। স্বাভাবিক নেই, উত্তেজনা ক্রমশ বাড়ছে, এটা স্বীকার করুন। আপনারাই আবার ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন, এই ভারতীয় সাংবাদিকরা ঘোলা জলে মাছ ধরছেন। স্বীকার করুন, যেটা সত্যি সেটা স্বীকার করুন। আর কাকেই বা বলবেন? আপনি এখানে দেখুন, বিএসএফ এর গুলিতে হতো বাংলাদেশের পাচারকারী, আপনি কাকে বলবেন? এখানে কি হয়ে শুনুন, ত্রিপুরার বিএসএফ এর গুলিতে এক সন্দেহভাজন বাংলাদেশি পাচারকারী নিহত হয়েছে। উনকোটি রাজ্যের উনকোটি জেলার কৈলাসহর ইরানি থানার অন্তর্গত লুটিয়াপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ওই ঘটনা ঘটে। ঘটনাচক্রে বর্তমানে ভারত বাংলাদেশের বিভিন্ন আন্তর্জাতিক সীমান্তের বিভিন্ন এলাকায় সন্দেহভাজন বাংলাদেশি জোর করে ফেরত পাঠানোর ঘটনা ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছে। অন্যদিকে এই ঘটনায় আগরতলার লঙ্কামুড়া সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়ার নিচ দিয়ে এক বাংলাদেশি যুবক ত্রিপুরায় ঢুকেছিল। এই ঘটনায় ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। শুক্রবার রাতে কৈলাস শহরের লুটিয়াপাড়া এলাকায় পাচারকারীরা সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় ঢুকেছিল বলে অভিযোগ। ওই সময় বিএসএফ জওয়ানরা তাদের দেখে ফেলে বাধা দেয়। বাহিনী সূত্রের দাবি, চোরা কারবারিরা হামলা চালালে বাধ্য হয়ে বিএসএফ গুলি চালায়। মুজিব আলী নামে এক সন্দেহভাজন বাংলাদেশি পাচারকারী ঘটনাস্থলে নিহত হন। আরো কয়েকজন বাংলাদেশি সীমান্ত পেরিয়ে বাংলাদেশের দিকে পালিয়ে গিয়েছে বলে জানা যায়। সূত্রের দাবি, নিহত পাচারকারী বাংলাদেশের মৌলভীবাজার জেলার গোলাউড়া থানার অন্তর্গত শরীফপুর ইউনিয়নের দত্তগ্রামের বাসিন্দা। ঘটনার পরে বিএসএফ ওই এলাকা থেকে মজুদ রাখা প্রচুর পরিমাণে বিড়ি উদ্ধার করে। বাংলাদেশের পুলিশ অবশ্য বিজেপি সংবাদ মাধ্যমে জানিয়েছে, মুজিব আলী মৌলভীবাজার দত্ত এলাকার আজিব আলীর ছেলে। তাদের দাবি, মুজিব আলী সহ বাংলাদেশ চোরাকারবারিরা 6-7 জনের একটি দল ভারতীয় চোরাকারবারিদের সহায়তায় সীমান্ত পিলার 185 1852/5 এস থেকে আনুমানিক 500 গজ ভেতরে ঢুকেছিল চোরাই মাল আনতে। তখন বিএসএফ 199 ব্যাটালিয়নের লাঠিয়াপাড়া ক্যাম্পের জওয়ানেরা পাচারকারীদের বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বাংলাদেশি পাচারকারীরা বিএসএফ জওয়ানদের উপর দেশি অস্ত্র নিয়ে আক্রমণের চেষ্টা চালায়, মানে হাসোয়া, কুড়ুল এই সমস্ত নিয়ে। তখন গুলি চালালে মারা যায় মুজিব আলী এবং বাকিরা পালিয়ে যায়। এই যে এরা যেগুলো করছে না, এরা করে ব্যবস্থাটা আরো ঘোলাটে করে দিচ্ছে। মানে চোরাচালান করতেই হবে, চোরাচালান ছাড়া যেন আর কোনো ব্যবসা নেই, আর কোনো পেটের ভাত জোগাড় করার কোনো ব্যবস্থা নেই। তারপর আবার বিএসএফ কে আবার ফুরালি নিয়ে তারা করছিস, তাহলে বিএসএফ গুলি চলবে না? আপনি কাকে দোষ দেবেন বলুন? ভারত সরকারকে দোষ দেবেন না বাংলাদেশ সরকারকে দোষ দেবেন? তো সীমান্তবর্তী এলাকায় যে জামাত যে আসনগুলো জিতেছে, তাদের উচিত
এই সমস্ত লোকেদের আটকানো, কারণ প্রাণটা যাচ্ছে কিন্তু ওই বাংলাদেশিদের। আপনার দেশে জনগণের প্রাণ যাচ্ছে, আপনারা সচেষ্ট হন আটকাতে। আমি তো আমার ঘরে দরজা তালা তালা তো লাগাবোই, কিন্তু আমার মনে হয় ভারতবর্ষকে আরেকটুখানি খতিয়ে দেখা উচিত। আমার মনে হয় দরকার হলে কোনো বিদেশি আপনার নিরপেক্ষ আপনার মানবাধিকার সংগঠনকে দিয়ে তদন্ত করানো হোক, কে ঠিক কে ভুল। আর এটাও তো ঠিক, যদি 2 কোটি আপনি বলেন যে 2 কোটি 3 কোটি আছে, আপনি 10-12 বা 100-200 করে আপনি রোজ পাঠিয়ে আর রোজ এই ঝামেলা পুইয়ে আপনি কত বছরে পার করবেন? তার থেকে দুই সরকার বসে একটা সিদ্ধান্ত নিয়ে একটা ফয়সালা করা তো যায়। কিন্তু বিএসএফ এটে বসে আছে এবং বিজিবি এটে বসে আছে, তারা তাদের কথা শুনবে না। সরকারও এটে বসে রয়েছে, আমরা ফেরত পাঠাবোই। তাহলে সমন্বয়টা হবে কি করে আপনি বলুন? এদিকে মানবাধিকার তো পদদলিত হচ্ছে, মানবাধিকার সংগঠনগুলো চুপ। সারা বিশ্বে প্রচুর মানবাধিকার সংগঠন আছে, আপনি খোঁজ নিয়ে দেখুন। কোনো একটা কিছু তাদের মানে মনোমত হলে ওই করে মাঠে নেমে পড়বে। কিন্তু এত বড় একটা ইস্যুতে না ভারতবর্ষের পক্ষ থেকে কোনো মানবাধিকার কর্মী, না বাংলাদেশের পক্ষে, না আন্তর্জাতিকভাবে কেউ একটা কথা বলছে না। বিষয়টা আপনারাও ভাবুন। আমাকে অত্যন্ত ভাবিয়েছে যে এইভাবে যদি চলতে থাকে তাহলে মানবাধিকার বলে পৃথিবীতে কিছু থাকবে না। আমার ঘরে তুমি অনাহিত পদাঘাত করে আমি তাড়িয়ে দিলাম, আর মানুষটা যাবে কোথায়? সে তো আকাশ থেকে পড়েনি, সে মাটি থেকেও জন্ম নেয়নি, কোনো না কোনো দেশের তো নাগরিক সে। একটা সুষ্ঠু সমাধান হবে না? অদ্ভুত বিষয়। আর কিছু ভারতীয় সাংবাদিক তাদের হাওয়া দিচ্ছেন, হঠাৎ করে তারা বিজয়ীপন্থী হয়ে গেছেন। আমি তো আপনাদের ছাপার অক্ষরে দেখিয়ে দিলাম এবং ভিডিও করেছি, তাও দিয়ে দিলাম। আমি আবার লিঙ্কে তার কপিও দিয়ে দিচ্ছি। কাগজ তো মিথ্যে কথা বলবেন, আমি মিথ্যে কথা বলতে পারি, আমি বলছি আমি মিথ্যে কথা বলতে পারি, আপনারা যেমন বলেন, কিন্তু কাগজ তো মিথ্যে কথা বলবে না, সেটা লিখিত ডকুমেন্ট। আর কি বলবো আমি? আমার আর বলার কোনো ভাষা নেই। বাংলাদেশি চোরাচালানকারী যারা আছেন তারা সাবধান হন, আর এই মানুষগুলোর দিকে তাকিয়ে আপনারা এই কাজগুলো বন্ধ করুন। গত কয়েক মাস ধরে ভারত বাংলাদেশ সম্পর্কে যে ব্যাপক একটা অবনতি ঘটেছে সেটা নিয়ে প্রশ্নের কোনো অবকাশ আশা করি নেই। শেখ হাসিনার পতনের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার আসে বাংলাদেশে, তার 18 মাসে দুদেশের সরকারের মধ্যে সম্পর্ক এতটাই খারাপ হয়েছিল যে তখন থেকে জল্পনা চলছিল দুদেশের মধ্যে সম্পর্কের এই অবনতির ফলে সামরিক সংঘর্ষ হয়তো বেঁধে যাবে, এবং সেটা বেঁধে যাওয়া মনে হচ্ছিল একটা সময়ের অপেক্ষা। আপনাদের অনেকের হয়তো মনে আছে যে ভারত বাংলাদেশ থেকে হাই কমিশনের কর্মচারীদের পরিবার পর্যন্ত দেশে ফিরিয়ে এনেছিল। এই ব্যবস্থা অভূতপূর্ব। পাকিস্তান থেকে পর্যন্ত যুদ্ধের সময় হাই কমিশনের কর্মচারীদের স্ত্রীদের পাকিস্তান থেকে দেশে ফেরানো হয়নি, তাদের ছেলে মেয়েদের ফিরিয়ে নিয়ে আসা হয়েছিল, কিংবা বাবা মা তাদের, কিন্তু তাদের স্ত্রীদের ফেরানো হয়নি। কিন্তু বাংলাদেশে সেটাই করা হয়েছিল। এমনকি হাই কমিশনের যারা কর্মী তাদের স্ত্রীদের পর্যন্ত দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল, তারা ফিরেও এসেছিলেন। এবং তখন মনে হচ্ছিল যুদ্ধ বুঝিবা লেগে গেল। সেটা একেবারে ইউনূস সরকারের শেষ দিকে, কিন্তু যুদ্ধ লাগেনি। কারণ বাংলাদেশে নির্বাচন হলো, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হলো বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। বিএনপি এবং তারেক রহমানের সঙ্গে তাদের সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা যে ভারত খুব সিরিয়াসলি করছিল এবং করেছিল, তার বড় প্রমাণ বেগম জিয়ার শেষকৃত্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী
জয়শঙ্করের যোগদান। আপনাদের অনেকে হয়তো এটা জানেন না যে খালেদা জিয়া তার জীবনের শেষ দিকে যখন হাসপাতালে ছিলেন, তখন ভারতের তরফ থেকে আমন্ত্রণ দেওয়া হয়েছিল বাংলাদেশ সরকারের কাছে যে বেগম জিয়াকে ভারতে পাঠানো সম্ভব হলে, ভারতে যদি বলা হয় পাঠানো হবে, ভারত তার চিকিৎসার ব্যবস্থা, তাকে নিয়ে আসবে ভারতে, তার চিকিৎসার ব্যবস্থা করবে, কথাও ভারত বলেছিল। তো যাই হোক, বেগম জিয়া যখন মারা গেলেন তার শেষকৃত্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের যোগদান হলো। তারেক রহমানের হাতে প্রধানমন্ত্রী মোদীর ব্যক্তিগত শোক বার্তাও পৌঁছে দিয়েছিলেন জয়শঙ্কর। এরপর নির্বাচনে তারেকের জয়ে সবার আগে মোদীর অভিনন্দন বার্তা পৌঁছে গিয়েছিল তারেক রহমানের কাছে। তারেকের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন এবং তারেকের হাতে মোদীর একটি ব্যক্তিগত আমন্ত্রণ ওম বিড়লা পৌঁছে দিয়েছিলেন। সেখানে যত শীঘ্র সম্ভব তারেক রহমানকে সপরিবারে ভারত সফরে আসার নিমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাবা গিয়েছিল দুদেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়ে শেখ হাসিনার আমলের অবস্থায় ফিরে যাবে। গঙ্গা জল বন্টন চুক্তি, ভিসা নবীকরণ, তিস্তা চুক্তি, গঙ্গা জল বন্টন চুক্তি নবীকরণ, তিস্তা চুক্তি, ভিসা সহজীকরণ, বাণিজ্য চুক্তি, এই সমস্ত বিষয়ে একটা মতৈক্যে পৌঁছানো যাবে আশা করা গিয়েছিল। সেটা করা গেলে ভারতেরও সুবিধা হতো না তা নয়, তবে বাংলাদেশের সুবিধা, তাদের লাভের অঙ্কটা অনেকটা বেশি ছিল, কিন্তু তা হলো না। বকেয়া বিষয়গুলো তো মিটলই না, উপরন্তু নতুন কিছু বিষয় এসে পরিস্থিতি এবং দুদেশের সম্পর্ক আরো উত্তপ্ত করল। দুদেশের সীমান্তে সর্বকালের সবচেয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে বর্তমানে। বর্ডার কিলিং, কাঁটাতারের বেড়া এবং পুশব্যাক নিয়ে বিতর্ক এবং একে অপরের প্রতি কঠোর অবস্থানের কারণে দুদেশের সম্পর্ক আজ প্রায় ভেঙে পড়ার মুখে। আর এর ফলে শুধু এই দুই দেশ নয়, পুরো দক্ষিণ এশিয়ায় একটি অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে, আমরা কি একটি সংঘাতের দিকে, একটি যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি? আজকের আলোচনায় আমরা এই সম্পর্কের অবনতির হাল হকিকত নেব। ভারতের সামরিক প্রস্তুতি, পুশব্যাক ইস্যু এবং আঞ্চলিক ভূ রাজনীতির সমীকরণগুলো অল্প কথায় বিশ্লেষণ করব। সীমান্তে উত্তেজনা, ভারতের নিরাপত্তা কৌশল। ভারত কেন তার সীমান্ত সুরক্ষিত করতে এতটা মরিয়া হয়ে উঠল হঠাৎ? এটা কি শুধুই সীমান্ত নিরাপত্তা তার দিকে তাকিয়ে করা, নাকি এর পেছনে রাজনৈতিক, কূটনৈতিক অন্য কারণ আছে? দেখুন, ভারতের জন্য বাংলাদেশ সীমান্ত শুধু একটি ভৌগোলিক রেখা নয়, এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তার সাথে সরাসরি জড়িত। অনুপ্রবেশ এবং চোরাচালান নিয়ন্ত্রণে ভারত তার সীমান্তে কাঁটাতারের বেড়া এবং হাইটেক সার্ভেলেন্স সিস্টেম, যেটাকে বলা হয় স্মার্ট ফেন্সিং, সেটা জোরদার করছে। এছাড়া সামরিক দৃষ্টিকোণ থেকে ভারত তার সীমান্তে যে মহড়া বা প্রস্তুতি চালাচ্ছে তা মূলত প্রথাগত প্রতিরক্ষা নীতি হলেও একেবারে স্বাভাবিক যে নয় এমনটা ভাবার যথেষ্ট কারণ আছে। কোনো প্রতিবেশী দেশের সাথে সম্ভাব্য অস্থিরতার সময় সীমান্তকে সুরক্ষিত রাখা যে কোনো রাষ্ট্রের প্রাথমিক কাজ অবশ্যই। তাহলেও ভারত যেরকম ব্যাপকভাবে সীমান্তবর্তী সামরিক ঘাঁটিগুলিতে যুদ্ধাস্ত্র ও সেনা সমাবেশ করছে, যেভাবে তিনটি নতুন ঘাঁটি নির্মাণ করেছে, সেটা সাধারণ সীমান্ত সুরক্ষা বলা যাবে কিনা এ নিয়ে প্রশ্নের যথেষ্ট অবকাশ আছে। একইভাবে বাংলাদেশের তরফ থেকেও যে প্রস্তুতি চলছে যুদ্ধের, সেটাও কিন্তু কম দৃশ্যমান নয়।
সবচেয়ে লক্ষণীয় হলো এই পরিস্থিতিতে পাকিস্তানের সর্বোচ্চ সামরিক নেতৃত্ব ও সরকারি নেতৃত্বের বাংলাদেশ সফর, দু দেশের মধ্যে JF-17 যুদ্ধ বিমান ক্রয় বিক্রয় এবং অন্যান্য যুদ্ধাস্ত্র ক্রয়ের চুক্তি, এটাও লক্ষণীয়। পাকিস্তান ছাড়া তুরস্কের থেকেও যুদ্ধাস্ত্র বড় সংখ্যায় ড্রোন কিনেছে বাংলাদেশ। সব মিলিয়ে দুই তরফেই যে একটা সাজো সাজো রব উঠেছে, এটা একেবারে গোপন কোনো ব্যাপার নয়। তবে এটাও ঠিক, বারুদ থাকলেই যে বিস্ফোরণ হয় তা নয়। তার জন্য বারুদের স্তূপে অগ্নিশলাকা ঢুকিয়ে আগুন ধরাবার দরকার হয়, তবেই বিস্ফোরণ হয়। সেই অগ্নিশলাকা হয়ে এসেছে সীমান্তে ভারতের বেড়া তৈরি, বেড়া নির্মাণ এবং ভারত থেকে বিরাট সংখ্যক বাংলাদেশি যারা অবৈধভাবে ভারতে ছিল তাদের বাংলাদেশে ফেরত পাঠানো, যাকে বলা হয় পুশব্যাক বা পুশ ইন। বাংলাদেশ এর বিরোধিতা করছে তীব্রভাবে। তারা বর্ডার ফেন্সিং